আজ পয়লা বৈশাখ। এটি শুধু একটি দিন নয়, এর শিকড় হাজার বছরের ইতিহাসে। গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপে প্রাচীন বঙ্গের জনপদ পুন্ড্র বঙ্গ সমতট, যেখানে ঋতুচক্র, কৃষি আর মানব জীবনের ছন্দ মিলেছিল, সেখান থেকেই এই নববর্ষের যাত্রা শুরু। গল্প ছন্দের পক্ষ থেকে আমি মৌহা রায় আজ নববর্ষের নতুন দিনে নিয়ে এসেছি বিশেষ প্রতিবেদন, যেখানে থাকবে কিছু কবিতা, কিছু ঐতিহাসিক তথ্য আর নববর্ষ পালনের নানা দিক নিয়ে কিছু কথা। শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। আর আপনারা কিভাবে নববর্ষ পালন করেন কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদমই ভুলবেন না। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারই অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনে সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। হাজার বছরের পথ চলার মধ্যেই লুকিয়ে আছে বাংলার সময়বোধ, ঋতুচক্র আর নবসূচনার ইতিহাস। সেই ইতিহাসের দিকেই যদি আমরা তাকাই, প্রাচীন ভারতের একটি মাত্র ক্যালেন্ডার ছিল না, বরং 3 ধরনের পদ্ধতি পাশাপাশি চলত। চান্দ্র, চাঁদের উপর নির্ভরশীল; সৌর, সূর্যের গতির উপর নির্ভরশীল; এবং চান্দ্র সৌর, দুইয়ের সমন্বয়। চান্দ্রপঞ্জিকায় মাস নির্ধারিত হতো চাঁদের কলা অনুযায়ী, ফলে এক বছরে প্রায় 354 দিন হতো। অন্যদিকে সৌর বছর প্রায় 365 দিন। এই পার্থক্য ঋতুর সঙ্গে সময়ের অমিল তৈরি করত, যা সংশোধনের জন্য প্রাচীন ভারতীয় জ্যোতির্বিদরা নির্দিষ্ট ব্যবধানে একটি অতিরিক্ত মাস যোগ করতেন, অধিক মাস। পাশাপাশি সময় গণনায় তিথি ব্যবহৃত হতো, যা সূর্য আর চাঁদের পারস্পরিক কোণের উপর নির্ভরশীল। অর্থাৎ সময় নির্ধারণ ছিল আকাশগত জ্যামিতির উপর ভিত্তি করে। এই পদ্ধতি প্রথম নিশ্চিত ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় বেদাঙ্গা জ্যোতিষিয়া, আনুমানিক খ্রিস্টপূর্ব 1200 থেকে 800, যেখানে চান্দ্র ও সৌর বছরের অমিল এবং তার সমন্বয়ের নিয়ম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এই সঙ্গে শতপথ ব্রাহ্মণা এর মতো বৈদিক গ্রন্থেও এই সমন্বয়ের ব্যবহার দেখা যায়। এই ধারণাই পরিণত রূপ দেখা যায় মৌর্য ও গুপ্ত যুগে, যখন ভারতীয় চান্দ্র সৌর পঞ্জিকার সুসংগঠিতভাবে প্রচলিত ছিল এবং বছরের শুরু ধরা হতো চৈত্র মাসে। তবে এই পঞ্জিকা মূলত ধর্মীয় ও প্রশাসনিক প্রয়োজনে ব্যবহৃত হতো। সাধারণ মানুষের জীবন চলত কৃষির সময় চক্র মেনে। ইতিহাসের পাতা ছুঁয়ে এবার চলুন কবিতার শব্দে নতুন বছরের সুর খুঁজে নিই। নিশি অবসান প্রায়,
ওই পুরাতন বর্ষ হয় কত, আমি আজি ধুলি তলে এই জীর্ণ জীবন করিলাম নত। বন্ধু হও শত্রু হও যেখানে যেই কেহ রও, ক্ষমা করো আজিকার মতো। পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত। আবার ইতিহাসের কথায় ফিরে আসা যাক। সপ্তম শতকের গৌড়ের রাজা শশাঙ্কের সময় থেকেই বাংলার একটি স্বতন্ত্র বর্ষপঞ্জির সূচনা হতে পারে, এরকম ধারণা অনেক ঐতিহাসিকের। বিশেষত কিছু গবেষক 593 থেকে 94 খ্রিস্টাব্দকে বঙ্গাব্দের সম্ভাব্য সূচনা ধরে দেখেছেন, যা শশাঙ্কের শাসনকালে সঙ্গে সময়গতভাবে মিলে যায়। তবে শশাঙ্কের নিজস্ব শিলালিপি বা তাম্রলিপিতে এই বর্ষপঞ্জির সরাসরি উল্লেখ পাওয়া যায় না। ফলে এই ধারণাটি মূলত ঐতিহাসিক পুনর্গঠন ও পরবর্তী ক্যালেন্ডারের গণনার উপর নির্ভরশীল। পাল ও সেন যুগে বাংলার সমাজ ও অর্থনীতির আরও সুগঠিত একটা রূপ পাওয়া যায়। ধর্মপাল ও দেবপালের সময় বিস্তৃত প্রশাসনিক কাঠামো এবং ভূমিদান সংক্রান্ত তাম্রশাসন, যেমন খালিমপুর তাম্রশাসন ও মুঙ্গের তাম্রশাসন থেকে জানা যায় যে রাজস্ব ও ভূমি ব্যবস্থাপনার অত্যন্ত নিয়মতান্ত্রিক ছিল। এসব নথিতে বিভিন্ন বৎসর বা রাজাব্দের উল্লেখ থাকলেও কোনো স্বতন্ত্র বঙ্গাব্দের উল্লেখ পাওয়া যায় না। সেন যুগে বিশেষত লক্ষণ সেনের সময়ে ব্রাহ্মণিক পঞ্জিকার ব্যবহার আরও দৃঢ় হয়। তবুও কৃষি নির্ভর সমাজে ফসল তোলার পর নতুন অর্থ বছর শুরু করার প্রথা বজায় ছিল, যা পরবর্তীকালে পয়লা বৈশাখের ভিত্তি গড়ে তোলে। সেন যুগের পর বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। শুরু হয় দিল্লি সালতানাতের অধীনে শাসন এবং স্বাধীন বঙ্গ সুলতানি উত্থান। এই সময়ে প্রশাসন মূলত হিজরি ব্যবহৃত হতো, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় কাজে প্রয়োগ করা হতো। কিন্তু একটি বড় সমস্যা ছিল, হিজরির বছর চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় কৃষি ঋতুর সঙ্গে তার মিল থাকত না। ফলে রাজস্ব আদায়ের অসুবিধা তৈরি হয়, কারণ ফসল তোলার সময়ের সঙ্গে কর নির্ধারণ সঠিকভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এই দ্বৈত পরিস্থিতি একদিকে কৃষি নির্ভর সমাজ, অন্যদিকে চাঁদের পঞ্জিকা ক্রমশ একটি সংস্কারের প্রয়োজন তৈরি করে, যার সমাধান আসে মুঘল যুগে। চলুন এখন একটু শুনে নিই যে ইতিহাসের পদ্মে বাংলার জন্ম, সেই বাংলার প্রতি এক কবির গভীর ভালোবাসা। শোনা যাক মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি। রেখুমা দাসরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো তব মনু কুকুনদে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে, কিন্তু যদি রাখো মনে নাহিমা ডোরি সমনে, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হদে, সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোন গুণ আছে যাছি বুঝে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে, তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসে সুবরদে, ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্তে কি শরদে। এবার আবার ইতিহাসের কথায় ফিরে আসা যাক। এই সমস্যার সমাধান আসে মুঘল যুগে, বিশেষত সম্রাট আকবরের শাসনকালে।
রাজস্ব ব্যবস্থাকে সুসংগঠিত করতে তার অর্থমন্ত্রী রাজা টোডারমল গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। কৃষি উৎপাদনের সঙ্গে কর নির্ধারণ সামঞ্জস্য করতে সৌরভিত্তিক বর্ষপঞ্জি চালুর প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই প্রেক্ষিতে পারস্যের জ্যোতির্বিজ্ঞানী ফতেল্লাহ সিরাজির প্রভাবের কথাও উল্লেখ করা হয়। সম্রাট আকবর 1584 খ্রিস্টাব্দে একটি নতুন বর্ষপঞ্জি চালু করেন, যা পরিচিত ফসলি সন বা তার পরবর্তী তারিখ-ই-লাহির সঙ্গে সম্পর্কিত। আইনি আকবরীতে এর বিবরণ রয়েছে। এই পঞ্জিকার মাসগুলোর নাম ছিল ফরাসি ধাঁচের। বাংলায় এসে এই সৌরভিত্তিক পঞ্জিকা স্থানীয় কৃষি সঙ্গে সঙ্গে মিলে গিয়ে ধীরে ধীরে রূপান্তরিত হয়ে পরবর্তীকালে বঙ্গাব্দে পরিণত হয়। ইতিহাসের স্তব্ধতার মধ্যে লুকিয়ে থাকে এক অগ্নিস্রোত। সেই অগ্নিস্রোতের বিস্ফোরণ যাক কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যে দিয়ে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশায় নিত্য পাগল, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক খেনে ভাঙলো আগল। মৃত্যু গহন নন্দকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ওরে ওই হাসছে ভয়ঙ্কর। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রলয়সী শক্তির পর আবার একটু থেমে দেখা যাক আমাদের এই সময় আর মাসগুলো এই হিসাবে ঠিক কোথা থেকে এলো। বর্তমান বাংলার মাসগুলির নাম প্রাচীন জ্যোতির্বিদ্যার নক্ষত্রভিত্তিক পদ্ধতি থেকে এসেছে। পূর্ণিমার সময় চাঁদ যে নক্ষত্রের কাছে থাকে সেই অনুযায়ী মাসের নাম নির্ধারিত হতো। তাই বৈশাখ বিশাখা, জ্যৈষ্ঠ জ্যেষ্ঠা, আষাঢ় উত্তরাষাঢ়া, শ্রাবণ শ্রবণা, ভাদ্র ভাদ্রপদা, আশ্বিন অশ্বিনী, কার্তিক কৃত্তিকা, অগ্রহায়ণ বা মার্গশীর্ষ মৃগশিরা, পৌষ পুষ্য, মাঘ মঘা, ফাল্গুন ফাল্গুনী, চৈত্র চিত্রা, সব কটেরই উৎস সংশ্লিষ্ট নক্ষত্রে। একটি বিস্ময়কর দিক হলো এই নামকরণ শুধু তত্ত্বের সীমাবদ্ধ ছিল না। আকাশে চাঁদের অবস্থান দেখে সত্যি মাস নির্ধারণ করা হতো, অর্থাৎ ক্যালেন্ডার বই নয়, আকাশই ছিল সময়ের মাপকাঠি। এই সময়ের ধারাতেই গড়ে ওঠে আমাদের দেশ। শোনা যাক কবি সত্যেন্দ্রনাথ দত্তের বাংলাদেশ। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলেই দলতে হয় রে দুর্বা কোমল। কোথায় ফলে সোনার ফসল, সোনার কমল ফোটে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোথায় ডাকে দোয়েল শ্যামা ভিঙে গাছে গাছে নাচে, কোথায় জলে মোরাল চলে মরালি তার পাছে পাছে। বাবুই কোথা বাসা বনে চাতক বাড়ি যাচ্ছে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদের বাংলা রে। কোন ভাষা মরমে পশি আকুল করে তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরের মধুর গান। চণ্ডীদাসের রামপ্রসাদের কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দুঃখ, কোন দেশের গৌরবের কথায় বেড়ে ওঠে মোদের বুক। মোদের পিতৃপিতামহের চরণ ধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলা রে। লাল খাতায় লাল রং শুধু নান্দনিক নয়, এটি শুভ
সমৃদ্ধি ও নতুন সূচনার প্রতীক। তাই নতুন খাতা লাল কভারে বাঁধানো হয়। অনেক সময় প্রথম পাতায় লাল কালিতে শ্রী বা ওম লেখা হয়। এই দিনে গ্রাহকদের মিষ্টি খাওয়ানোর মধ্যেও ছিল এক সহজ কৌশল। খুশি গ্রাহক মানেই সহজে বকেয়া আদায়। এই রীতি শুধু কলকাতায় নয়, বাংলার বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে দেখা যায়। বিশেষ করে দক্ষিণ পশ্চিম বাংলায় চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের পর বৈশাখের শুরুতেই হিসাব নবীকরণ হতো। পুরনো বছরের সমাপ্তি ও নতুন বছরের সূচনা একসঙ্গে যুক্ত হয়ে যেত। পরে ঊনবিংশ শতকে কলকাতাকে কেন্দ্র করে হালখাতার একটি সুসংগঠিত সামাজিক রীতিতে পরিণত হয়। যেভাবে বড়বাজার ও কলেজ স্ট্রিটে ব্যবসায়ীরা আমন্ত্রণ করত নতুন খাতা খোলা ও মিষ্টি বিতরণের মাধ্যমে, এইভাবেই তারা শুরু করত নববর্ষ উদযাপন। পরবর্তীকালে সাহিত্য সংস্কৃতি জগতেও নববর্ষের গভীর প্রভাব পড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পয়লা বৈশাখ উদযাপনে এক নান্দনিক ও দার্শনিক মাত্রা দেন। গান, কবিতা, প্রকৃতির সঙ্গে মিলিত এক নতুন সূচনার ভাবনা। তার পাশাপাশি কাজী নজরুল ইসলাম নবজাগরণের চেতনা ও নবসূচনা নিয়ে রচনা করেন শক্তিশালী কবিতা ও গান। দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন এবং রজনীকান্ত সেনের সৃষ্টিতে নববর্ষ, প্রকৃতি ও পুনর্জন্মের সুর বারবার ফিরে আসে। আধুনিক যুগে জীবনানন্দ দাশের কবিতায় বাংলার ঋতুচক্র প্রকৃতির যে গভীর অনুভব, তা নববর্ষের অন্তর্নিহিত চেতনার সঙ্গে এক সূক্ষ্ম সম্পর্ক গড়ে তোলে। বাংলা কবিতায় পয়লা বৈশাখ শুধু একটি ক্যালেন্ডারের সূচনা নয়, এটি এক মানসিক পুনর্জন্ম, যেখানে ব্যক্তি, সমাজ ও সময়ের সম্পর্ক নতুন করে সংজ্ঞায়িত হয়। রীতি, সংস্কার আর দৈনন্দিন জীবনে স্রোত মিলিয়ে গড়ে ওঠে এক জাতির পরিচয়। সেই পরিচয়ের কণ্ঠস্বর বাঙালি কবি রামচন্দ্র পালের লেখার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। পান্তা ভাতে ইলিশ ভাজা খাচ্ছে পয়লা বৈশাখে, সন্দেহ নেই 100% জাত বাঙালি কই ডাকে। বৈশাখ মাসে নতুন বছর, চড়ক, গাজন, হালখাতা, দুই পাড়েতেই এক বাঙালি, ঢাকা থেকে কলকাতা। রসগোল্লা, মন্ডা, মিঠাই, লুচি এবং সন্দেশে রুচি যাদের বুঝবে সঠিক, সেই বাঙালি সব দেশে। পাঞ্জাবিয়া ধুতির কোচা সামলে যারা পথ হাঁটে, নিপুণ বাবু ভালো মানুষ, দুঃখে সুখে সংকটে। সারা জীবন রবীন্দ্রনাথ, প্রাণের প্রিয় নজরুলে, পাগল যারা সেই বাঙালি, বাঁচতে জানে প্রাণ খুলে। বাংলা ভাষা কণ্ঠে যাদের কবিতার বাংলা গান, সেই বাঙালি ঠিক বাঙালি, না হিন্দু না মুসলমান। লালন ফকির, হাসান রাজা যাদের আপন বুকের ধন, সেই বাঙালি রয় বাঙালি, আসুক যতই বিবর্তন। অন্তত যার হাতের কাছে এক কবিতার বই থাকে, তিনি খাঁটি পরিপাটি, হক বাঙালি কই তাকে। সঞ্চিতা আর সঞ্চয়িতা যাদের ধর্মগ্রন্থ হয়, বাংলা মাটির সেই বাঙালি ছড়িয়ে আছে বিশ্বময়। কবিতার মধ্যেই ধরা আছে আমাদের খাবার, পোশাক আর সংস্কৃতির সম্পূর্ণ ছবি। এভাবেই পয়লা বৈশাখ কোনো একদিন তৈরি হওয়া উৎসব নয়, প্রাচীন কৃষি নির্ভর জীবন, জ্যোতির্বিদ্যা, রাজস্ব ব্যবস্থা, মুঘল প্রশাসনিক সংস্কার, জমিদারি প্রথা, শহুরে বাণিজ্য এবং আধুনিক সংস্কৃতির দীর্ঘ পথ পেরিয়ে এটি আজকের রূপে এসেছে। হালখাতার হিসাব থেকে শুরু করে লাল সাদা পোশাক, মিষ্টি আর উৎসব, সব মিলিয়ে এটি শুধু একটি দিন নয়, বরং এক ঐতিহাসিক ধারাবাহিকতার প্রতীক।
নতুন বছরে এই সূচনা আমাদের মনে করিয়ে দেয়, সময় বদলায়, শাসন বদলায়, সমাজ বদলায়, কিন্তু নতুন করে শুরু করার এই মানবিক ইচ্ছা চিরন্তন। এই নতুন শুরুর মধ্যেই লুকিয়ে থাকে ফিরে আসার টান। সেই টানেই বারবার ফিরে আসে মানুষ, ফিরে আসে স্মৃতি। শোনা যাক কবি জীবনানন্দ দাশের কবিতা আবার আসিব ফিরে। আর আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুর রহিবে লাল গায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউ ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা পায়, রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে, দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ফিরে।